আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আখতারুজ্জামান, সাবেক সংসদ সদস্য, কিশোরগঞ্জ ২ কটিয়াদীর। আমি বিভিন্ন মিডিয়াতে কথা বলি, অনেকের চ্যানেলে কথা বলি। ভাবলাম আমি নিজে আমার একটা ইউটিউবে একটা চ্যানেল ছিল যেটাতে আমরা ভিডিও করে পাঠাতাম। কিন্তু চিন্তা করলাম আমি মাঝে মধ্যে সরাসরি কারোর জন্য অপেক্ষা না করে আমার মতামতটা জনগণের কাছে একটু পেশ করি। আমার মতামতগুলো মূলত হবে জনগণের কাছে। তাই একটা নাম দিয়েছি জনসমীপেশু। আমি নিবেদক হিসাবে আপনাদের সামনে বক্তব্য দিব। আজকে এই ১৯ অক্টোবর ২০২৫ সনে দেখলাম নবগঠিত রাজনৈতিক দল এনসিপি তাদের নিবন্ধনের জন্য অপেক্ষা করছে এবং তাদের নিবন্ধন নিয়ে বিভিন্নভাবে নির্বাচন কমিশন তাদেরকে হয়রানি করছে। তাদেরকে প্রথমবার যখন তারা দরখাস্ত করেছিল, আবেদন করেছিল, তখন তাদের নিবন্ধনটা দেওয়া হয়নি। তারপরে তারা যে মার্কা চেয়েছিল যে সেটাও তাদেরকে দেওয়া হয়নি। আবার পরবর্তী তাদেরকে চিঠি নোটিশ দিয়েছে যে ১৯ তারিখের মধ্যে তাদেরকে সশরীরে এসে বলতে হবে এবং মার্কা চাইতে হবে। তাদের যে ধানের শীষের যে মার্কা নিয়ে তারা প্রশ্ন তুলেছিল, তারা বলছে যে তারা চায় শাপলা এবং তারা বলছে ধানের শীষ যদি দেওয়া যেতে পারে, ধান যেহেতু জাতীয় ফসল, সেখানে শাপলাও তো জাতীয় ফসল, তাহলে ফল বা ফুল, তাহলে শাপলাকে কেন দেওয়া যাবে না? এটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে। আমি সেই তর্কটা আমি যেতে চাচ্ছি না। আমার প্রশ্ন হয়েছে, শাপলা যাই কিছু হোক না কেন, এই প্রতীকে জনগণ ভোট দিতে পারবে না কেন? এই শাপলাটাকে যদি জনগণের সামনে ভোট দেওয়ার জন্য দিয়ে দেওয়া হয়, তাহলে কি ভোটটা রাষ্ট্রের পক্ষে চলে যাবে? এই ভোটটা তো তার পক্ষে যাবে শাপলাটা যাকে দেওয়া হবে বা যে রাজনৈতিক দলকে দেওয়া হবে। এখন নির্বাচন কমিশন কেন অহেতুক একটা বিড়ম্বনা সৃষ্টি করছেন, দেশে একটা বিতর্ক সৃষ্টি করছেন এবং প্রতীকটা নিয়ে অযথা একটা কালক্ষেপণ করে নির্বাচনটাকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন। এই এনসিপি যারা করেছে তারা কিন্তু মূলত গত ২০২৪ সনের জুলাই অগাস্টের যে বিপ্লব হয়েছে, বৈষম্য ছাত্র আন্দোলনের যে বিপ্লব, সেই বিপ্লবের পুরোধা ছিল তারাই ছিল নেতৃত্বে। আমরা অনেক রাজনৈতিক দল বহুবার চেষ্টা করেছি, গত ১৫ বছর ধরে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার চেষ্টা করেছি, কিন্তু আমরা সরকারকে তার অবস্থান থেকে এক চুলও নড়াতে পারি নাই। কারণ আমরা জানের ভয়ে যখনই গুলি হয়েছে, তখনই আমরা মাঠ ছেড়ে দিয়েছি, রাজপথ ছেড়ে দিয়েছি। রাজনৈতিক দলগুলো মাঠ ছেড়ে দিয়ে চলে গেছে। গুলির শব্দে হোক, আওয়াজে হোক বা পুলিশের দাপটে হোক, পুলিশের দাবরানি খেয়ে আমরা রাজপথ ছেড়ে দিয়ে চলে গেছি। ফলে আমরা সফলতা দেখাতে পারি নাই। কিন্তু এই বৈষম্য ছাত্র আন্দোলনের সাধারণ ছেলেরা, খেটে খাওয়া মানুষগুলো, সেই পথশিশুরা যখন নেমে আসলো এই তরুণদের নেতৃত্বে, যারা আজকে এনসিপি রাজনৈতিক দল করেছে, মূলত তারাই ছিল নেতৃত্বে। তাদের নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষ একযোগে পুলিশের এমনকি সেনাবাহিনীর বন্দুকের তোয়াক্কা না করে চলে আসছে। এবং সবচেয়ে মজার জিনিস হলো তাদের সঙ্গে সেনাবাহিনীও যোগদান করেছে এবং তারাও বলেছে এদের উপরে সেনাবাহিনী কোনো গুলি চালাবে না। তাদের এই বক্তব্য মানুষের সকল ভয় কেটে গেছে। মানুষ বুঝতে পেরেছে যে এখন আর যে পুলিশের রাবার বুলেটে কোনো লোক মারা যাবে না। কাজে তারা আন্দোলনে সবাই একযোগে ঝাঁপায় পড়েছে। তাদের এই অসম সাহসী আন্দোলনের কারণে সাবেক সরকার, শেখ হাসিনার সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। শুধু ছাড়তে বাধ্য হয় নাই, সে বাংলাদেশ থেকে সদল বলে তার পরিবার পরিজন সহ, তার মন্ত্রী পরিষদ সহ এবং তাদের বিশাল একটি বহর সহ
বাংলাদেশ থেকে বিদেশের মাটিতে চলে যেতে বাধ্য হয়েছেন। এটা ১০০ ভাগ কৃতিত্ব কিন্তু এই ছেলেদের। পরবর্তীতে ডক্টর ইউনূস সাহেব রাষ্ট্রীয় ক্ষমতায় আসছেন তাদের অনুমোদনে, তাদের আহ্বানে। এখানে আমরা দেখেছি ৫ই আগস্টে কোন সরকার গঠন করার মতো কোন অবস্থা ছিল না। তখন জানানো হয়েছে ডক্টর ইউনূসকে ছাত্ররা মানে তাদের সম্মতিতে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করা হবে, তাই উনার জন্য অপেক্ষা করা হচ্ছে। সে অপেক্ষাটার মধ্যে কিন্তু কোনো আইন ছিল না, কোনো বিধি ছিল না। সরকার কিন্তু শূন্য ছিল। সেদিন কিন্তু কেউ বিধি তুলে নাই যে আমরা কেন অপেক্ষা করব? কোন বিধিতে আমরা অপেক্ষা করব? কেউ প্রশ্ন তুলে নাই। ৫ই আগস্টে কেউ প্রশ্ন তুলে নাই যে সরকারি রাষ্ট্র শূন্যতা কেমনে হবে? রাষ্ট্রের ক্ষমতায় কেমনে শূন্য থাকবে? সরকার কেমনে শূন্য থাকবে? এই প্রশ্ন কিন্তু কেউ তুলে নাই। কেউ বলে নাই আমরা কোন আইন বলে, সংবিধানের কোন ধারা বলে আমরা উনার আগমন পর্যন্ত অপেক্ষা করব। ওটাই ছিল তৎকালীন বাস্তবতা, তৎকালীন সময়ের প্রয়োজন। তো অপেক্ষা করেছি আমরা। ওই ছেলেরাও কোনো হইচই করে নাই। তারপরে ডক্টর ইউনূস আসছেন, বিমানবন্দরে বসছেন, কথা বলছেন, বিমানবন্দরে ঘন্টার পর ঘন্টা কথা বলে মন্ত্রী পরিষদ গঠন করেছেন, অর্থাৎ উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ জন নেতাও সে দলে অংশগ্রহণ করেছে। তারপরে তারা সংবিধানের ১০৬ কে হাইকোর্টের একটা রুলিং দিয়ে এটা ক্ষমতায় তারা বসেছেন। সবকিছু সঠিক ছিল, সবকিছু ভালোভাবে চলছিল। কিন্তু তারপরে দেখা গেল কি? যে আপনি সরকার এদেরকে একটা রাজনৈতিক দল করতে বলল। এবং তাদের কথা মতো তাদের সরকারের মানে পরিকল্পনা মোতাবেক এই বৈশ্বিক ছাত্র আন্দোলন তাদের প্ল্যাটফর্মটা পরিবর্তন করে, তাদের অবস্থানটা পরিবর্তন করে তারা রাজনৈতিক দল করল। যেহেতু বাংলাদেশের নিয়ম হলো রাজনৈতিক দল করতে হলে নির্বাচন কমিশনের কাছ থেকে নিবন্ধন নিতে হয়। এখানে আমি তো মনে করি ওই যে ছেলেরা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবের কথায় যে রাজনৈতিক দল গঠন করতে চেয়েছে, এই ইচ্ছাটাই ইলেকশন কমিশনকে নিবন্ধন দিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আবেদন করার কোনো প্রয়োজন ছিল না। হয়তো এটা ফর্মালিটিস তাদের নাম ঠিকানা রাখার জন্য, সেটা পরেও করা যেত। তারপরে তারা যখন ঘোষণা দিয়েছে এনসিপি কে করবে, কারা করবে, একটা কমিটি ঘোষণা করেছে, তখনও কিন্তু ইচ্ছা করলে ইলেকশন কমিশনের চেয়ারম্যান সাহেব অত্যন্ত শালীনতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে উনি এই নতুন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে চায়ের আপ্যায়ন করে তার অফিসে এনে ১ কাপ চা খাওয়ায়ে ওনাদের কাছ থেকে পার্টিকুলার্স গুলো নিয়ে, তাদের বিভিন্ন নিবন্ধনের বিভিন্ন তথ্যগুলো নিয়ে তাদেরকে একটা নিবন্ধন দিয়ে দিতে পারতেন। এবং তারা যেই মার্কাটা চায় সেটা যদি খালি থাকে, অন্য কাউকে দিয়ে আনতে হয়, সেটা তাদেরকে দিয়ে দেওয়া যেত। এটা হতো অত্যন্ত স্বাভাবিক এবং সুন্দর এবং গ্রহণযোগ্য, এবং ওই ছেলেদের প্রতি একটা সম্মান দেখানো হতো। কিন্তু যেকোনো কারণে হোক এটা করা হয় নাই। না করায় আজকে এই বৈষম্য ছাত্র আন্দোলনের সেই নেতাদেরকে আজকে রাস্তায় রাস্তায় ঘোরানো হচ্ছে, এবং তারা নিজেরা বলতেছে ইলেকশন কমিশনে আস্তে আস্তে তাদের জুতার তলা ক্ষয়ে যাচ্ছে। এই ধরনের একটা পরিবেশ কেন হবে? কি স্বার্থে? কার কারণে? শাপলা তো কারো বাপ-দাদার সম্পত্তি না। এটা তো বাংলাদেশ সরকারের সম্পত্তিও না। এটা তো জনগণের সম্পত্তিও বলা যাবে না। শাপলা একটা মার্কা, শাপলা একটা ফুল, শাপলা মাঠে পাওয়া যায়। এটা যেকোনোভাবে যেকোনো ব্যবহার করা যাবে। শাপলা কি তাহলে কি আমি শাপলা দিয়ে কি গরুকে শাপলা খাওয়াতে পারবো না? আমি যদি যখন গরুকে এনে শাপলা খাওয়াই, তাহলে কি বলবেন যে আমি জাতীয় আ পত্রিকায় খাওয়ায় ফেলতেছি, জাতীয় মার্কায় খাওয়ায় ফেলতেছি? এটা কোন ধরনের কথা? এই শাপলাকে কি কেউ পায়ের নিচে দলাতে পারবে না? তা পায়ের নিচে যদি কেউ দলায়, তাহলে কি আপনি বলবেন যে এই শাপলাকে করা হচ্ছে রাষ্ট্রদ্রোহী, করে ধরে নিয়ে যাবেন? এটা কোন ধরনের আলাপ রে ভাই? কি ধরনের বক্তব্য আপনারা দিচ্ছেন? এই ধরনের বক্তব্য তো আমরা ইলেকশন কমিশনের কাছ থেকে আশা করি না। ইলেকশন কমিশন হবে অনেক ম্যাচিউরড, অনেক দলনিরপেক্ষ। তারা কোন অবস্থাতেই কারো পক্ষপাতিত্ব করবে না। সবার প্রতি উদার থাকবে সে। সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করবে সে। কাউকে অসন্তুষ্ট করবে না। চেষ্টা করবে সবাইকে সন্তুষ্ট রাখতে। এটার নাম হচ্ছে নিরপেক্ষতা। কাউকে ডিনাই করাটা নিরপেক্ষতা না। সবাই যেটা চায় তাকে সেটা তার প্রাপ্যটুকু তাকে দেওয়া। তার যদি প্রাপ্য না হয় তাহলে দিবেন না। কিন্তু এখানে শাপলাটা না দেওয়ার তো অপ্রাপ্যতা কিছু নাই। শাপলায় যেকোনো লোক চাইতে পারে। আপনি আগে কাউকে দেন নাই বলে এখন নতুন কাউকে দিবেন না।
এটা তো কোনো যুক্তি হতে পারে না। কিন্তু আপনি এই যুক্তি নিয়ে গোদচ্ছেন। এবং সবচেয়ে মজার কথা হলো যে আজকে ছেলেরা নির্বাচন কমিশন অফিসে যাবে মার্কাটা চাওয়ার জন্য। একজন নির্বাচন কমিশনার সিলেট থেকে ওহী নাজিল করা কি দরকার ছিল? উনার কি দরকার ছিল যে আজকের মধ্যে নিতে হবে, না নিলে তারা সিদ্ধান্ত নিবেন। এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কি প্রয়োজন ছিল? এটাতে কি হচ্ছে? আপনি একটা সংঘাতের দিকে যাচ্ছেন। হ্যাঁ, এটা জানি, এটা বুঝি আমরা যে এনসিপির দাঁত ভেঙে গেছে। ২৪ অগাস্টে এনসিপির যে ক্ষমতা, দম্ভ বা তাদের যে প্রতাপ ছিল, প্রভাব ছিল, সেটা এখন অনেকাংশে নাই। বাট তার মানে কিন্তু এই না যে আগামীতে আবার হতে পারবে না। এর মানে কিন্তু এই না, আপনি যদি কাউকে আবার দাবাতে চান, কাউকে আবার নিষ্পেষিত করতে চান, যদি কাউকে আবার আপনি বাধার সৃষ্টি করতে চান, তাহলে বাধা কিন্তু একদিন বড় হয়ে দেখা দিতে পারে। মানুষের মধ্যে কিন্তু নেতিবাচক জিনিসটা খুব তাড়াতাড়ি প্রভাব ফেলে। আপনি যখন না করবেন, আপনি সন্তানকে কিছু না করবেন, তখন সন্তান কিন্তু সেটা পাওয়ার জন্য জিদ করবে। এবং পরবর্তী দেখা যাবে যে ঘরে ভাঙচুর করে হলেও সন্তান তার দাবি পূরণ করে নিবেই। এখানে এরা তো আপনার সন্তানের মতো। এরা যদি আজকে দাবি নিয়ে যদি ৫ জনই হোক, ৫ টি ছেলে যদি আত্মাহুতি দেয়, কি করবেন আপনি? এখান থেকে ৫ টা ছেলে যদি কালকে গায়ে আগুন লাগায়া দিয়া যদি সংসদ ভবনের সামনে বা নির্বাচন কমিশনের সামনে আত্মাহুতি দেয়, তাহলে আপনি কি করবেন? ৫ টি ছেলে কি পাবেন না এই নির্বাচন এদের মধ্যে থেকে আত্মাহুতি দেওয়ার মতো? আপনি তাদেরকে বাধ্য করছেন কেন এক্সট্রিম জায়গায় যেতে? এখনো কি ছাত্রদের মধ্যে সেই স্পৃহা কাজ করে না? এখনো কি তাদের মধ্যে সে ত্যাগী মনোভাব নাই? সবাইকেই নষ্ট করে ফেলেছেন আপনারা? সবাই খারাপ হয়ে গেছে? এখান থেকে ২, ৪, ৫ টি ছেলে যে বেরিয়ে এসে কালকে রাজপথে বুক চেতিয়ে দিবে না, তারা যে মৃত্যু বান নিয়ে আসবে না, তারা যে মরণকে বরণ করে নিবে না তাদের শাপলা পাওয়ার জন্য, আপনি কি করে সেটা মনে করেন? আপনি কি তাই চাচ্ছেন? আজকে যে হাস্যোজ্জ্বলভাবে ছেলেরা ইন্টারভিউ দিয়েছে, তাতে যদি মনে করেন যে তারা আপনার মেনে গেছে, তারা কিন্তু বারবার একটা কথা বলেছে আজকে প্রেস কনফারেন্সে। সেটা হচ্ছে, "আমরা শাপলা পাচ্ছি, আমরা শাপলা পাচ্ছি।" এনসিপি শাপলা পাচ্ছে, এই কথাটা শাপলা বারবার বলেছে। তার মানে ওরা কিন্তু ডিটারমাইন্ড, ওরা কিন্তু দৃঢ়চিত্ত। ওরা এখন সংখ্যায় কম হতে পারে। কিন্তু আত্মত্যাগ করার জন্য, বলিদান দেওয়ার জন্য কিন্তু তারা প্রস্তুত। তারা কিন্তু হাসনাত বলেছে, "মরার মিছিলে আমরা, আর ক্ষমতার মিছিলে আপনারা।" আপনি তারা দেখেন আজকে ২ টা ছবি আজকে তুলনামূলকভাবে বিভিন্ন পত্র-পত্রিকায় আসছে। একটি ছবিতে ডক্টর ইউনূস আপনি কাদেরকে নিয়ে দাঁড়িয়ে সেদিন ক্ষমতায় আরোহণ করেছিলেন। আর নিচের ছবিটা দেখেন, তাদের একজনও আপনার সঙ্গে নাই। এর মানে কি? তার মানে যারা বিশ্বাস করে আপনাকে ক্ষমতায় বসিয়েছে, আপনি তাদেরকে আপনার পাশ থেকে সরিয়ে দিয়েছেন। যেকোনো কারণে হোক। যুক্তি হয়তো আপনার আছে অনেক, দিতে পারবেন। কিন্তু আপনি তাদেরকে ধরে রাখতে পারলেন না। এটা কার ব্যর্থতা? আপনি হয়তো বলবেন ইলেকশন কমিশন তো আমার অধীনস্থ না। মানি সেটাও। কিন্তু তার তো একটা সেন্স থাকতে হবে। তারও তো একটা মোটামুটি একটা কাণ্ডজ্ঞান থাকতে হবে। তারও তো বুঝতে হবে। তারও তো কোনটা তাপ বেশি, তাপ কম সে অনুধাবন করার ক্ষমতা তো তার থাকতে হবে। নাহলে কি করে তার উপরে আপনি এত বড় দায়িত্ব দিবেন জাতীয় নির্বাচন করানোর মতো? কি করে বুঝবেন যে এটা ভালো সুন্দরভাবে সে জাতীয় নির্বাচনটা করাতে পারবে? কাজে আমি মনে করি এই ধরনের জিদ্দাজিদ্দি ছেড়ে দেন। ছেলেদের কাছে বাপ সবসময় পরাজিত হয় মনে রাখবেন। সন্তানের কাছে পিতা-মাতা সবসময়ই হার মানতে হয়। আপনার অভিভাবক, নির্বাচন কমিশনার আপনার অভিভাবক। এই ছেলেরা নতুন প্রজন্ম। তারা আপনাদের কাছে একটা শাপলা দাবি করেছে। সেটা আপনার না দেওয়ার কোন যুক্তি আপনার কাছে নাই। কোন রাজনৈতিক দল যদি আপনাকে প্ররোচিত করে, ধরে রাখেন সে রাজনৈতিক দল আপনার মঙ্গল চাচ্ছে না। সে চাচ্ছে নির্বাচনের আগেই এনসিপি কে ধ্বংস করে দিতে। কিন্তু এটা মনে রাখেন,
এনসিপি কিন্তু নির্বাচনে আসছে, এই কথাটা কিন্তু থাকতে হবে। আপনি দেখেন, আপনি ঘটা করে এই যে ঐক্যমত কমিশনে দস্তখত করেছেন, কিন্তু পৃথিবীর কেউ কিন্তু এটাকে স্বাগত জানায় নাই। বাংলাদেশের মানুষও স্বাগত জানায় নাই। কেউ এটাকে নিয়ে কোনো কথা বলে নাই। হয়তো আপনি আগুন লাগিয়ে দিয়ে এয়ারপোর্টে, বিমানবন্দরের ওই কার্গো ভিলেজে আগুন লাগিয়ে দিয়ে ইস্যুটাকে ঘুরিয়ে দিয়েছে অন্যদিকে। হয়তো ইস্যুটাকে ঘুরে গেছে। হয়তো মানুষ এখন এটা নিয়ে কথা বলছে না। সবাই আগুন নিয়ে ব্যস্ত আছে। কিন্তু বাস্তবতাটা কোথায়? আপনি কি দিনের শেষে কি এড়াতে পারবেন? দিনের শেষে কি তাদের অবস্থানটা থেকে সরায় নিয়ে আসতে পারবেন? আপনি কি বলতে পারবেন যে এনসিপিদের ইচ্ছা প্রত্যাশা অনুযায়ী আপনি ওই ঐক্যমত কমিশন বা জুলাই সনদ প্রস্তুত করেছেন? সেখানে তারা অনুপস্থিত। উপস্থিতির ছবি আপনার ইহজনমে আর দেখাতে পারবেন না। আপনার জীবনে অনেক সাফল্য আসতে পারে, কিন্তু জুলাই সনদে এনসিপির ছেলেরা আপনার পাশে ছিল, এনসিপির নেতারা আপনার পাশে ছিল, এই ছবি আপনি আর জীবনে কোনোদিন তৈরি করতে পারবেন না। এটা আপনার চরম ব্যর্থতায় চলে গেছে। এটা আপনার চরমভাবে আপনি এই সুযোগ হারিয়ে ফেলেছেন। তা আমি এজন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে ঘাটতেরামি করে কোনো কিছু অর্জন করা সম্ভব হয় নাই। শেখ হাসিনা অনেক ঘাটতেরামি করেছে, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারে নাই। যারাই ঘাটতেরামি করে তারা কেউ টিকে থাকতে পারে না। আপনি দেখেন সারা পৃথিবী পরিবর্তনশীল। আপনি দেখেন আমেরিকার মতো জায়গাতে আজকে নো কিংস নামে ট্রাম্পের বিরুদ্ধে যে বিশাল জনসমাবেশ হচ্ছে, এটা কি আপনি উড়ায় দিবেন? আর এই মুহূর্তে আমেরিকার যদি ট্রাম্প সরেও যেতে বাধ্য হয়, তাহলে কি তাদের রাজনৈতিক পরিবর্তন আসবে? হয়তো রিপাবলিকের কাজগুলো স্লো হয়ে যাবে। রিপাবলিক যেভাবে আগাচ্ছে পৃথিবীতে, সেভাবে হয়তো আগাবে না, স্লো হয়ে যাবে। কিন্তু সেখানে তো মানুষ তো তার বিরুদ্ধে প্রতিবাদ হয়ে দাঁড়ায় আছে। ট্রাম্পের বিরুদ্ধে, একটি পপুলার প্রেসিডেন্টের বিরুদ্ধে তার ক্ষমতায় আসার ৬ মাসের মধ্যে এত বড় ১ বছরের মাথায় এত বড় একটা সমাবেশ হয়ে যাবে, এটা তো মানুষ কল্পনা করে নাই। কিন্তু আজকে হয়েছে। নো কিংস, একটা নতুন পর্ব শুরু হয়েছে। অর্থাৎ ট্রাম্পকে তারা কিংস হিসেবে দেখতে চায় না। তারা ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায়, কিং হিসাবে নয়। আজকে তারা ট্রাম্পকে কিংস হিসাবে আজকে মনে করছে, যেটা জনগণ চায় না, আমেরিকান জনগণ চায় না। বাংলাদেশে আমরা ফিরে আসি। বাংলাদেশের মানুষ কিন্তু আপনাকে চেয়েছিল আপনি শান্তির দলিত বাণী দিয়ে বাংলাদেশে সুখ শান্তির দিকে নিয়ে যাবেন। কিন্তু আজকে আপনার সাথের বন্ধুরা, যেই ছেলেরা আপনাদের অপেক্ষা করলো, যারা বুকে রক্ত দিয়ে শেখ হাসিনাকে সরায়ে আপনাকে যে গদিতে বসালো, আপনি সেই গদিতে বসে আপনি একটি সনদ দস্তখত করলেন, তার পাশে আপনি তাকে নিলেন না, তাকে পেলেন না, তাকে আনতে পারলেন না। তারপরে আপনি অন্তত রাজনৈতিক প্রজ্ঞা দেখিয়ে আজকে তাদেরকে মাকাটা দিয়ে দিতেন, আজকে তাদেরকে প্রতীকটা দিয়ে দিতেন। তারা হয়তো গতকালকে যে দস্তখত করে নাই, দুদিন আগে দস্তখত করে নাই আপনার এই ঐক্যমতের সঙ্গে, সেই স্মৃতিটা আমরা ভুলে যেতে পারতাম। সেটা অন্যদিকে চলে যেতে পারত। আপনি তো আজকে অত্যন্ত হাস্যোজ্জ্বলভাবে আপনি বিশেষ ব্যবস্থায় আপনি দিতে পারতেন। কেউ কিছু বলতো না। কেউ কিছু বলে না। বাংলাদেশের সরকার যে যেটা করে তার বিরুদ্ধে জনগণ কিছু বলে না। আর যখন বলে তখন কিছু বললেও শুনে না। তখন আর জনগণ মানে না। যখন একবার জনগণে মানি না, মানি না, তখন কিছুই মানে না। আবার যখন মানি, মানি বলে তখন সবকিছু মানে। যাই বলবেন তাই মানে। তখন আর কোনো কিছুর মধ্যে কোনো আপত্তি নাই। যা বলবেন তাই মানবে। আবার যখন আওয়াজ তুলবে মানি না, মানি না, তখন মানবে না। কিছুই মানবে না। তার বাবাকেও মানবে না, মাকেও মানবে না, কিচ্ছু মানবে না। এটা হলো মানুষের একটা চিরন্তন একটা অবস্থান। বিশেষ করে আমাদের দেশের, বাংলাদেশের মানুষের। কাজে আমি পরিশেষে বলবো, সবার কাছে অনুরোধ থাকবো, শুভবুদ্ধির উদয় হোক, দেশে কল্যাণের দিকে নিয়ে যান, শান্তির দিকে নিয়ে যান। সবাইকে মিলেমিশে সবার কম বেশি চাহিদা পূরণ করে আসেন, আমরা সামনের দিকে যাই। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে সবার জন্য বাসযোগ্য করে তুলি। ভালো থাকবেন, সুখে থাকবেন, যে যেখানে আছেন নিরাপদে থাকার চেষ্টা করবেন।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।